যে নির্বাচন বলে জনগণের যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে কিছুই না, বরং শাসন ক্ষমতায় সিদ্ধান্ত কারা নেয়? হাউস অফ লর্ডেরা নেয়, যারা কেউ নির্বাচনে অংশগ্রহণ করে আসে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা আমরা বললাম যে নির্বাচনে ব্যাপক টাকার ছড়াছড়ি আছে। আমি ভোটে দাঁড়াবো, মানুষ আমাকে আমার যোগ্যতার বলে ভোট দিবে, কিন্তু আমাকে যদি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে হয় তাহলে অবশ্যই আমি অযোগ্য নেতা। এখন ব্রিটেনে টাকা দিয়ে ভোট কেনা হয়। তার সবচেয়ে বড় প্রমাণ কি? তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কনজারভেটিভ একটা পার্টি আছে ইংল্যান্ডে, টরি পার্টি। 2019 সালের নির্বাচনে তারা তৎকালীন প্রধান ধনী ব্যবসায়ীগুলোর কাছ থেকে প্রায় 1 কোটি পাউন্ড অনুদান পায়। কেন অনুদান পেয়েছে একটা পার্টি? অবশ্যই ওই ধনিক শ্রেণীর ক্ষমতায় যাওয়ার পরে সে প্রতিনিধিত্ব করবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে তাদের একটা রিপোর্ট, দ্য ইনফ্লুয়েন্স অফ বিগ মানি অন ইউকে পলিটিক্সে 2021 সালের একটা রিপোর্ট, সেখানে উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ ডেমোক্রেসি ইজ অ্যাট রিস্ক ফ্রম দ্য ডিসপ্রপোর্শনেট ইনফ্লুয়েন্স অফ মানি। মানে ইংল্যান্ডের গণতন্ত্র অর্থের যথেচ্ছা ব্যবহারের কারণে রিস্কের মধ্যে আছে। মানে সেটা ভালোভাবে কাজ করতে পারছে না গণতন্ত্র ধনিক শ্রেণীর টাকার কারণে। এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ব্রিটিশ হাউস অফ কমন্সের 1/3 এমপি মন্ত্রীরা হচ্ছেন ধনী এবং অভিজাত শ্রেণী। স্যাম ফ্রিডম্যান এবং ড্যানিয়েল লরিসন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন, যেই রিপোর্টের মধ্যে তারা বলেছিলেন 2020 সালে ক্লাস রিমেইনস এ সিগনিফিক্যান্ট ব্যারিয়ার ইন ইউকে পলিটিক্স। মানে এখন পর্যন্ত ইউকের রাজনীতিতে, গণতন্ত্রে শ্রেণীবিন্যাস, মানে মানুষের উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়ে আছে ডেমোক্রেসির মাঝখানে। 2015 সালে দ্য গার্ডিয়ানের একটা রিপোর্টে বলা হয়, ক্যাশ অফ অ্যাক্সেস স্ক্যান্ডাল নামে একটা রিপোর্ট প্রকাশ পায়। সেই রিপোর্টে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যায় 2,50,000 পাউন্ড যদি কেউ খরচ করে তাহলে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে পারে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে আন্দোলন হয়েছিল, ব্রেক্সিট আন্দোলন, সেই আন্দোলনটা কারা ঘটিয়েছিল? অভিজাত শ্রেণী ঘটিয়েছিল, জাস্ট নিজেদের ফায়দার জন্য। এইটার বিষয়ে পিটার গেইগান, উনি ওনার ডেমোক্রেসি ফর সেল, ডার্ক মানি অ্যান্ড ডার্টি পলিটিক্স 2020 সালে উনি বলেছেন, ডার্ক মানি ইনফ্লুয়েন্স ব্রেক্সিট মোর দ্যান উই অ্যাডমিটেড। মানে আমরা যা জানি তার চাইতেও বেশি ব্রেক্সিট এই আন্দোলনটাকে অভিজাত শ্রেণী ঘটিয়েছিল, জাস্ট শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য। এটা গেল এই অংশগুলোর, এই রেফারেন্সগুলোর মাধ্যমে যে সারমর্মটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে ইংল্যান্ডের পলিটিক্স বা ইংল্যান্ডের গণতন্ত্র সাধারণ মানুষের সাথে কানেক্টেড নয়, বরং এটা কানেক্টেড হচ্ছে ধনিক শ্রেণীর সাথে, যেটা তাদের বিভিন্ন সংস্থার রিপোর্ট প্রকাশ করতেছে। এরপরে আসেন তৃতীয় পয়েন্ট, যে আমি একজন সাধারণ মানুষ, আমি আব্দুর রহমান, আমি যে আমার নিজের কথা বলবো, আমি যে আমচত্বরে দাঁড়িয়ে বিদ্রোহ করব, সমাবেশ করব, বিক্ষোভ মিছিল করব, যেটা ডেমোক্রেসিতে জায়েজ বা বৈধ, আমার এই বিক্ষোভ মিছিল, আমার এই আন্দোলনটাকে সরকার পর্যন্ত পৌঁছাবে কে? অবশ্যই বাংলাদেশের নিউজ পেপারগুলো। এখন ইংল্যান্ডের এই জনগণের বার্তাবাহক নিউজ পেপারগুলো যদি পলিটিশিয়ানদের হয়, যদি ধনিক শ্রেণীর হয়, তাহলে মানুষের বিদ্রোহ যদি ধনিক শ্রেণীর বিরুদ্ধে যায়, তাহলে এই নিউজ পেপারগুলো কি মানুষের সংবাদ সরকার পর্যন্ত পৌঁছাবে? পৌঁছাবে না। এটাকে ভিন্নভাবে ম্যানিপুলেট করবে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইউকে এর বহু দৈনিক পত্রিকা, যেমন দ্য সান, দ্য ডেইলি মেইল, টেলিগ্রাফ, এগুলো সব বিভিন্ন ধনী কর্পোরেট বিজনেসম্যানদের। মিডিয়া রিফর্ম কোয়ালিশনের মতে উনি বলেছেন যে জাস্ট থ্রি কোম্পানিজ কন্ট্রোল 90% দ্য ন্যাশনাল নিউজ পেপার অফ ইউকে। মানে ইউকের মাত্র 3টা কোম্পানি 90% গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। তাহলে গণমাধ্যম, নিউজ পেপার, মিডিয়াগুলোও যদি ধনিক শ্রেণীর হাতে থাকে, তাহলে এখানে তো সাধারণ জনগণের কথা বলারও অপশন থাকলো না। মানে সাধারণ জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য, কিন্তু দেখা গেছে যে সাধারণ জনগণ ঘুরে ফিরে অভিজাত শ্রেণীর টাকার বেড়াজালের মধ্যে, টাকার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। এছাড়াও ইংল্যান্ডের কিছু শ্রেষ্ঠ দার্শনিক এবং গবেষক, যেমন ক্যামব্রিজ ইউনিভার্সিটির পলিটিক্যাল ডিপার্টমেন্টের একজন অধ্যাপক ডেভিড রুনসিম্যান, উনি ওনার বই হাউ ডেমোক্রেসি ইন্ড
এই বইয়ের মধ্যে উনি বলেছেন যে একদিনে একবারে হুট করেই গণতন্ত্র ইংল্যান্ডে শেষ হয়ে যাবে, তার অযোগ্যতার কারণে বিষয়টা এরকম না, বরং গণতন্ত্র শেষ হয়ে যাবে নিষ্ক্রিয়তার মাধ্যমে, মানে গণতন্ত্র ফাংশন করবে না, যেমনটা এখন ঠিকমতো করতেছে না। গণতন্ত্র ফাংশন না করার কারণে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। মার্টিন উলফ, যিনি ফাইন্যান্সিয়াল টাইমসের একজন গবেষক, উনি ওনার গবেষণার মধ্যে বলেছেন যে ইউকের ডেমোক্রেসিতে, ইউকের গণতন্ত্রে এখন দুইটা জিনিস সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। এক, টাকার প্রভাব, আর দুই, কূটকৌশল মানে চালবাজি। দুইটা জিনিস ইংল্যান্ডের ডেমোক্রেসিতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, টাকার প্রভাব এবং কূটকৌশল। পিট্রোবর্ন ওনার বই দ্য অ্যাসল্ট অন ট্রুথের মধ্যে বলেছেন, ব্রিটিশ ডেমোক্রেসি হ্যাজ বিন ক্যাপচার্ড বাই অলিগার্কি অফ ডোনার্স, লবিস্টিস অ্যান্ড মিডিয়া টাইকুনস। মানে ইংল্যান্ডের ডেমোক্রেসি, ইংল্যান্ডের গণতন্ত্র সীমাবদ্ধ হয়ে গেছে, বন্দী হয়ে গেছে ধনিক শ্রেণীর হাতে, বিজনেস টাইকুনস যারা, বড় বড় ব্যবসায়ী যারা, তাদের হাতে ইংল্যান্ডের ডেমোক্রেসি কারাবদ্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রের প্রবক্তা, যারা আমাদেরকে গণতন্ত্র শিক্ষা দেয়, যারা আমাদের উপরে সন্ত্রাস বিরোধী তকমা দেয় গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে, যারা আমাদেরকে জঙ্গি বানায় খেলাফত শাসন কায়েম করতে চাওয়ার কারণে, তাদের দেশেও গণতন্ত্র ঠিকমতো ফাংশন করে না। তৃতীয় কথায় আসি, আমেরিকার গণতন্ত্রের কি অবস্থা এবং কত সালে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। 1776 সালে আমেরিকা গ্রেট ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। 1787 সালে আমেরিকার সর্বপ্রথম সংবিধান লেখা হয় এবং 1789 সালে সর্বপ্রথম ইলেকট্রাল কলেজের ভোটে, মানে নির্দিষ্ট কিছু ব্যক্তির ভোটে, মানে শুরা সদস্যদের ভোটের মাধ্যমে একজন ব্যক্তি আমেরিকার ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হয়ে আসেন, যাকে আমেরিকার জাতির ফাদার, যেমন আমাদের দেশেও জাতির পিতা বলা হয়, সেরকম আমেরিকান জাতির পিতা হচ্ছেন জর্জ ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটনের দুইটা কথা আমি বলি। জর্জ ওয়াশিংটন উনি কোনো দলের নেতা ছিলেন না, সাধারণ মানুষ ছিলেন, উনি কোনো দল থেকে আসেন নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হন নাই। ওনাকে কারা নেতা বানিয়েছে? ওই দেশের শুরা কমিটি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমেরিকা স্বাধীন হলো ব্রিটেনের কাছ থেকে, এইটা আমেরিকার সবচেয়ে ডিফিকাল্ট সময়, কঠিন সময়। তো আমেরিকার এখানে একটা প্রশ্ন উত্থাপন করছে, আমি বলেছি যে আমি আমার কথার সাথে সাথে প্রশ্ন উত্থাপন করব। আমেরিকার সবচেয়ে কঠিন সময়ে নেতা নির্বাচিত হচ্ছে শুরা সদস্যদের মাধ্যমে। বাংলাদেশে যখন 24-এর অভ্যুত্থান হলো, বাংলাদেশের সবচেয়ে টিপিক্যাল মোমেন্টে, সবচেয়ে কঠিন মুহূর্তে নেতা নির্বাচন হলো শুরা সদস্যদের মাধ্যমে। সিরিয়ায় যখন সবচেয়ে কঠিন মুহূর্ত আসলো, তখন সিরিয়ার প্রেসিডেন্ট হলেন তৎকালীন মুজাহিদদের পরামর্শের মাধ্যমে আহমদ আশ-শারা, ডক্টর ইউনুস। আমেরিকায় হলেন জর্জ ওয়াশিংটন। আমার প্রশ্ন হচ্ছে, একটা দেশের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচনের প্রয়োজন হয়, তাহলে একটা দেশ স্থিতিশীল পরিবেশে যাওয়ার সাথে সাথেই কেন নির্বাচন আয়োজন করতে হবে? আমি এই প্রশ্নটা বুঝাতে পারি নাই। আমাকে সবচেয়ে কঠিন মুহূর্তে, আমার দেশের সবচেয়ে কঠিন মুহূর্ত যদি শুরা সদস্যরা ব্যাকআপ দিতে পারে, তাহলে কেন পরিবেশ স্বাভাবিক হওয়ার পরে আমাকে ডেমোক্রেসির নির্বাচন সিস্টেমে যেতে হবে? আমি যদি কঠিন সময় পরামর্শ সিস্টেমের মাধ্যমে পার করতে পারি, ইলেকট্রাল কলেজের মাধ্যমে পার করতে পারি, তাহলে আমি পরে কেন টাকা খরচ করে, কোটি কোটি ডলার খরচ করে নির্বাচন করব? কেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আশ-শারা বলছেন যে আমরা 5 বছর মেয়াদী সরকার, পরে নির্বাচন হবে? হবে কিনা সেটা পরের কথা, কিন্তু বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। আচ্ছা, এই প্রশ্ন উত্থাপনের পরে এবার আসি পরে যে এটা ছিল 1800 শতকের কথা, যে 1800 শতকে আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। 1800 শতকের পরে, মানে 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের কি অবস্থা? 200 বছর পরে আমেরিকার গণতন্ত্রের অবস্থা হচ্ছে, পিউ রিসার্চের মতে, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, তাদের মতে only 20% of Americans say they trust the government to do what is right most of the time। মানে আমেরিকার মাত্র 20% জনগণ মনে করে যে সরকার ওইটা করে যেটা উপযুক্ত। মানে বাকি 80% জনগণের সরকারের ডিসিশনের সাথে সম্পৃক্ততা নাই।
গ্যালাপ নামে একটা আন্তর্জাতিক গবেষণা সংস্থা আছে, তারা বলেছেন যে কংগ্রেস অ্যাপ্রুভাল রেটিং অনলি 80%, অর্থাৎ আমেরিকার 10 জনে মাত্র 2 জন ব্যক্তি কংগ্রেসের সিদ্ধান্তের সাথে, কংগ্রেসের মতামতের সাথে, মানে আমেরিকান গভর্নমেন্টের সাথে একমত পোষণ করে। এরপরে আসেন তৃতীয়, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU এর মতে আমেরিকান ডেমোক্রেসি, EIU এটা হচ্ছে একটা বিশ্ব সংস্থা যারা পৃথিবীর গণতন্ত্রের মান নির্ণয়ন করে, যে কোন দেশে কেমন গণতন্ত্র আছে। তাদের মতে পৃথিবীতে মাত্র 20টা দেশে ভালো গণতন্ত্র আছে। তাহলে 193টা দেশের মধ্যে যদি 20টা দেশে ভালো গণতন্ত্র থাকে, বাকি 170টা দেশে গণতন্ত্র নাই, তো বাকি 170টা দেশের মানুষ কি অত্যাচারিত, নির্যাতিত, জুলুমের শিকার, একদম অনাহারে অর্ধাহারে ধ্বংস হয়ে যাচ্ছে? বিষয়টাকে আসলে এরকম। তো তারা একটা রিপোর্ট দিয়েছে, যেই রিপোর্টে তারা আমেরিকার ডেমোক্রেসিকে ফল্ড ডেমোক্রেসি, মানে ব্যর্থ গণতন্ত্র হিসেবে উল্লেখ করেছে। এছাড়াও 2021 সালে, আচ্ছা আমেরিকার গণতন্ত্র কেন ব্যর্থ গণতন্ত্র, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে সাধারণ জনগণের গণতান্ত্রিক এই নির্বাচনের উপরে ভরসা নাই। তার সবচেয়ে বড় প্রমাণ কি, 2020 সালে যখন জো বাইডেন নির্বাচিত হয়ে আসলেন, তখন 2021 সালের 6 জানুয়ারি ওনার যে উদ্বোধনী অধিবেশন হয়েছিল, সেই উদ্বোধনী অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের পার্টির জনগণেরা হামলা চালিয়েছিল এবং ওই হামলায় 7 জন আমেরিকান মারা যায়, শত শত মানুষ আহত হয়। কেন হামলা চালিয়েছিল? তারা মনে করত, মানে 70% ডোনাল্ড ট্রাম্পের পার্টির 70% মানুষ মনে করত যে 2020 সালে আমেরিকায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে চুরি হয়েছে, সঠিক নির্বাচন হয় নাই। মানে আমেরিকান জনগণের নির্বাচনের উপরে ভরসা নাই। এরপরে আসেন, আমেরিকান নির্বাচনটাও ধনিক শ্রেণীর হাতে বিকৃত। সেটা কিভাবে? প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক মার্টিন গিলনেজ এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক বেঞ্জামিন আইপেজ, তারা একটা গবেষণা চালিয়েছিলেন। আমি সময় সংক্ষেপের কারণে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ওনার ওই গবেষণা প্রবন্ধে, ওনারা 2 জন একটা গবেষণা প্রবন্ধ করেছিলেন, যেই গবেষণায় ওনারা 1981 সাল থেকে নিয়ে শুরু করে 2002 সাল পর্যন্ত আমেরিকান সরকার যে 1800টা নীতি বা বিল পাশ করেছেন বা 18টা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনগুলোকে বিশ্লেষণ করেছেন। কোন আঙ্গিকে বিশ্লেষণ করেছেন? যে এই 1800টা ডিসিশনের সাথে কাদের সম্পর্ক বেশি, অভিজাত শ্রেণীর, ধনিক শ্রেণীর, নাকি সাধারণ শ্রেণীর? তো ওনারা বিশ্লেষণ করে দেখেছেন যে এই 1800টা ডিসিশনের সাথে সাধারণ জনগণের অ্যাকচুয়ালি কোনো সম্পর্কই নাই। এই ডিসিশনগুলো এসেছে মূলত ধনিক শ্রেণীর কাছ থেকে, বিজনেস টাইকুনদের কাছ থেকে, যারা আমেরিকার বড় বড় বিজনেসম্যান, অথবা আমেরিকার যে ইহুদি লবি, অথবা যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেট যে সিদ্ধান্ত চেয়েছে মূলত সেই সিদ্ধান্তগুলোই বাস্তবায়ন হয়েছে। এই নিউজ প্রকাশিত হওয়ার পরে ভক্স, দ্য আটলান্টিক, দ্য নিউ ইয়র্কার, এই টিভি চ্যানেলগুলোতে এটা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার শুরু হয়। এরপরে শুধু আরও নয়, এবং আচ্ছা এইটা কেন ঘটেছিল, আরও একটা কথা আছে আমেরিকার পলিটিক্সে, সেটা হচ্ছে যে মিডিয়া পোলারাইজেশন এবং পলিটিক্যাল পোলারাইজেশন, 2টা সমস্যা, যেই সমস্যার কথা জর্জ ওয়াশিংটন তার বক্তব্যের মধ্যে বলেছিলেন। জর্জ ওয়াশিংটন তার বিদায়ী বক্তব্যে 1997 সালে উনি 2 বার নির্বাচিত হলেন নেতা। 3য়বারের নির্বাচন থেকে উনি স্বেচ্ছায় সরে দাঁড়ালেন যে আমি 3য়বার নির্বাচনে দাঁড়াবো না, বা আমাকে তোমরা ক্ষমতায় দিও না। কথা বলে 1997 সালে উনি একটা বিদায়ী ভাষণ দিয়েছিলেন। যেই বিদায়ী ভাষণে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেই গুরুত্বপূর্ণ কথা কি ছিল, উনি ব্যাপকভাবে দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন। কেন দলকেন্দ্রিক শাসন ব্যবস্থাকে ঘৃণা করতেন? কেননা এই দলকেন্দ্রিক শাসন ব্যবস্থা জনগণের মাঝে ব্যাপক বিভেদ তৈরি করে, মানে মারামারি লাগায়। যেমন আমরা বাংলাদেশে দেখেছি বিএনপি আওয়ামী লীগ জামাতের লড়াই। শুধু এটা নয়, আরও একটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে যে এই দলগুলো অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সরকারকে বাধা দেয়, সিদ্ধান্ত নিতে দেরি করায়। এই 3টে কারণে জর্জ ওয়াশিংটন ডেমোক্রেসির এই দলকেন্দ্রিক সিস্টেমকে ঘৃণা করতেন। এইটাকে ইংরেজি ভাষায় বলা হয় মিডিয়া পোলারাইজেশন অথবা পলিটিক্যাল পোলারাইজেশন। পলিটিক্যাল পোলারাইজেশন মানে দলীয় বিভেদ, মানে একটা প্রচণ্ড ডানপন্থী আর একটা প্রচণ্ড বামপন্থী। আর মিডিয়া পোলারাইজেশন কি? যে মিডিয়ার মধ্যেও ডানপন্থী আছে, মিডিয়ার মধ্যেও বামপন্থী আছে। যেমন ফক্স, CNN, MS, NBC, দ্য নিউ ইয়র্ক টাইমস, এরা হচ্ছে বামপন্থী। ফক্স নিউজ, তারপরে নিউজ ম্যাক্স, এরা হচ্ছে ডানপন্থী।
মানে ধরেন আমি যদি ডানপন্থীর পক্ষ থেকে থাকি এবং আমি যদি নির্বাচনে দাঁড়াই, তাহলে আমার ভুলগুলো ডানপন্থী মিডিয়া এড়িয়ে যাবে, আর বামপন্থী মিডিয়া সেটাকে অনেক করে হাইলাইট করবে। আর বামপন্থী কোনো নেতা যদি ভোটে দাঁড়ায়, তাহলে বামপন্থী নিউজ পেপারগুলো, মানে যারা জনগণের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয়, তারা বামপন্থী নেতার ভুলগুলোকে কম করে দেখাবে এবং তার ভালো জিনিসগুলোকে বেশি করে দেখাবে। এটা কি বলা হয়? মিডিয়া পোলারাইজেশন। তো ডেমোক্রেসির কারণে আমেরিকান সমাজ দুইটা সমস্যা হয়েছে, বা বলতে পারি তিনটা সমস্যা হয়েছে। এক, পলিটিক্যাল পোলারাইজেশন, ব্যাপক বিভেদ তৈরি হয়েছে সমাজে। দুই, মিডিয়া পোলারাইজেশন, মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে গেছে। তিন, যে পুরো নির্বাচনী সিস্টেমটা অর্থের ওপর নির্ভরশীল হয়ে গেছে এবং মনে করা হয় যে আমেরিকার নির্বাচনে সেই জেতে যে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে পারে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে সেন্টার অফ রিপ্রেজেন্টেটিভ পলিটিক্স 2020 সালে তারা একটা রিপোর্ট প্রকাশ করে, যেই রিপোর্টে তারা বলে যে 2020 সালে আমেরিকার নির্বাচনে $14 বিলিয়ন খরচ করা হয়েছিল, অর্থাৎ বাংলাদেশের রিজার্ভের অর্ধেকেরও বেশি খরচ করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনে। এবং আমেরিকার বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো আছে, তারা তাদের PAC অর্থাৎ পলিটিক্যাল অ্যাকশন কমিটিজ এবং লবিস্টদের মাধ্যমে, মানে বড় বড় কোম্পানিগুলোর দুইটা সংস্থা থাকে, আমি সহজ করার জন্য বলতে চাই, একটা হচ্ছে PAC পলিটিক্যাল অ্যাকশন কমিটি, আর আরেকটা হচ্ছে লবিস্ট, যা লবিং করে নেতাদের সাথে। এরা ব্যাপক পরিমাণ অর্থ কংগ্রেসের নেতাদেরকে ডোনেট করে, যেন কংগ্রেস অর্থাৎ নির্বাচিত সরকার এই ধনী ব্যক্তিদের পক্ষে ডিসিশন দেয়। তার প্রমাণ কি? সিটিজেন্স ইউনাইটেড 2004 সালে একটা রিপোর্ট প্রকাশ করে হিলারি দ্য মুভি নামে, মানে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে। সেই রিপোর্টে তারা হিলারি ক্লিন্টন কী কী অপকর্ম করেছে সেগুলো তারা নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে ফেডারেল ইলেকশন কমিশন এই রিপোর্টটা প্রকাশ করতে বাধা দেয়। তার বিপরীতে সিটিজেন্স ইউনাইটেড আমেরিকান যেটা বলা হয় বিচার বিভাগ, সেখানে তারা কেস দায়ের করে, কিন্তু সেই কেস দায়ের করার পরেও আমেরিকান সুপ্রিম কোর্টের রিপোর্টও তাদের পক্ষে আসে নাই, বরং আমেরিকান সুপ্রিম কোর্ট 2010 সালে একটা সিদ্ধান্ত জানায় যে যে কোনো PAC অর্থাৎ যে কোনো ধনিক শ্রেণী নেতাদেরকে নিজেদের পক্ষে টানার জন্য অর্থ খরচ করতে পারবে। এই জন্য দেখা গেছে যে 2012 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিট রমনি নামে একজন প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, যার জন্য রিস্টোর আওয়ার ফিউচার নামে একটা PAC সংস্থা প্রায় $142 মিলিয়ন খরচ করেছিল। এছাড়াও মনে করা হয় যে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সবচেয়ে বড় কারণ ছিল ইলন মাস্কের অবাধ টাকা পয়সা খরচ। তৃতীয়, আমেরিকার গভর্নমেন্টের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমেরিকায়ও লন্ডনের মতো হাউস অফ লর্ডের ন্যায় ইলেকট্রাল কলেজ আছে। এই ইলেকট্রাল কলেজের কাজ হচ্ছে তারা প্রেসিডেন্ট নির্বাচন করে। আমেরিকার প্রেসিডেন্টরা, মানে ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেনের আগে বারাক ওবামার আগে জর্জ W. বুশ, ইনাদেরকে মানে আমেরিকার প্রেসিডেন্টকে কোনো সময় সাধারণ জনগণ নির্বাচন করতে পারে না। আমেরিকায় প্রেসিডেন্টকে নির্বাচন করে ইলেকট্রাল কলেজ, এটা তাদের একটা সুরা কমিটি বলা যেতে পারে। যেমন আমরা দেখেছি যে জনগণের অধিক ভোট পাওয়ার পরেও জনগণের কম ভোট পাওয়ার পরেও ক্ষমতা এসেছিলেন জর্জ W. বুশ তার শাসনামলে, মানে 2000 সালের দিকে। এবং জনগণের কম ভোট পাওয়ার পরেও প্রথমবার ক্ষমতা এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মানে জনগণের বেশি ভোট দিলেই যে প্রেসিডেন্ট হবে, বিষয়টা এরকম না। আমরা যদি এই সকল কথাগুলোর সামারাইজেশন করি, তাহলে দাঁড়াবে যে আমেরিকান ডেমোক্রেসি 3 ধরনের মানুষের হাতে বন্দী। 1, ধনিক শ্রেণীর হাতে বন্দী। 3, মিডিয়ার হাতে বন্দী। 4, ইলেকট্রাল কলেজের হাতে বন্দী। অর্থাৎ 200 বছর ধরে যেই দেশটা গণতন্ত্রকে ফাংশন করার, গণতন্ত্রকে কার্যক্ষম করার চেষ্টা করতেছে, সেই দেশটাতে 200 বছর পরে এসেও, মানে 1800 শতক ধরলে বর্তমান 2020 সাল, মানে 220 বছর পরেও গণতন্ত্র ভালোভাবে ফাংশন করতেছে না। এখন পর্যন্ত গণতন্ত্র তাদের দেশে এক্সপেরিমেন্টাল যুগ, মানে পরীক্ষামূলক যুগ পার করতেছে। তাহলে আমরা বাংলাদেশ 50 বছরের একটা দেশ, কিভাবে গণতন্ত্রকেই নিজেদের সকল সমস্যার একমাত্র সমাধান মনে করতে পারি? এরপরে আসেন
আমরা এখন দেখব যে পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিক বা শ্রেষ্ঠ সমাজ বিশারদগণ গণতন্ত্র সম্পর্কে কি বলেছেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের একজন হচ্ছেন প্লেটো, যাকে আমরা না মানলেও সারা পৃথিবী মানে। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিক এই বইয়ের মধ্যে গণতন্ত্রের 5 থেকে 7টা সমস্যার কথা বলেছেন ওনার বইয়ের 6ষ্ঠ অধ্যায়, যেখানে উনি বলেছেন যে গণতন্ত্রে, আমি ওনার মূল বাক্যগুলো পড়তে পারছি না সময় স্বল্পতায়, যেখানে উনি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে একটা বিশৃঙ্খল সিস্টেমের জন্ম দেয়। গণতন্ত্র জনগণের সাথে বেশি রিলেটেড হওয়ার কারণে এখানে অযোগ্য শ্রেণী চলে আসে। এবং ওনার যে ওস্তাদ, যার কাছ থেকে উনি এই দার্সগুলো নিয়েছেন, তার কথা যদি আমরা বলি, যার কথা উনি ওনার বই অ্যাপোলজির মধ্যে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ওনার ওস্তাদ সক্রেটিসের কথা উনি নিয়ে এসেছেন। সক্রেটিসকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল গ্রিকের অ্যাথেন্সে। সাধারণ জনগণ মানে অধিকাংশ জনগণ ভোট দিয়েছিল, তাই সক্রেটিসের ফাঁসি হয়েছিল। সক্রেটিস নিজে গণতান্ত্রিক এই সিস্টেমটাকে, মানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের এই সিস্টেমটাকে ঘৃণা করতেন, যে কথা অ্যাপোলজি গ্রন্থের মধ্যে প্লেটো এবং সক্রেটিসের কথোপকথনের মধ্যে ফুটে উঠেছে।